দর্শক, এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। জন্মলগ্ন থেকেই পরিবর্তন হয়ে আসছে। পরিবর্তন গ্রহণ করা সবসময় সহজ নয়, তবে আপনি যদি ইতিবাচক ফলাফল দেখতে চান তবে পরিবর্তন অপরিহার্য। তাই আমাদের নিয়মিত আয়োজন পরিবর্তন সমসাময়িক বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক। রাজনীতি যখন কেবল ক্ষমতার লড়াই না হয়ে জনসেবার ব্রত হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের মুখে নতুন আশার আলো ফুটে ওঠে। আজ আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ উপস্থিত থাকবেন যিনি গণমানুষের হৃদয় জয় করে নিয়েছেন। চলুন শুরুতেই আজকের অতিথি সম্পর্কে জেনে নিই। আসাদুল হাবিব দুলু তিস্তা পাড়ের এক অপরাজেয় সারথি। উত্তরবঙ্গের এক অবহেলিত জনপদ লালমনিরহাট, যে মাটির পরতে পরতে মিশে আছে বঞ্চনার দীর্ঘ ইতিহাস, কিন্তু এই বালুচরের বুক থেকেই উঠে এসেছেন এমন একজন মানুষ যিনি গত 4 দশক ধরে এই জনপদের স্বপ্নদ্রষ্টা। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি তিস্তা পাড়ের মানুষের বাঁচার লড়াইয়ের এক অতন্দ্র প্রহরী। তিনি আসাদুল হাবিব দুলু। 1960 সালের 4 জুলাই বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিয়া এবং প্রয়াত হাবিবা খাতুনের ঘরে জন্ম নেন এক তেজোদ্দীপ্ত শিশু। নাম রাখা হয় আসাদুল হাবিব দুলু। রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও অর্থনীতিতে অনার্স শেষ করে তিনি পাড়ি জমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নিলেও তার মনের ভেতরে তখন খেলা করছিল রাজনীতির এক নতুন দর্শন। 1976-এ বিপ্লবী ছাত্র মৈত্রী থেকে রাজনীতির হাতেখড়ি হলেও শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব তাকে টেনে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। দুলু জানতেন কেবল স্লোগান দিয়ে সমাজ বদলানো যায় না, তাই তিনি শিক্ষার আলো ছড়াতে হাত দিলেন। বাবার নামে কলেজ, মায়ের নামে স্কুল, ঝরে পড়া মেয়েদের দায়িত্ব নিয়ে তিনি প্রমাণ করলেন রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে সমাজ সংস্কার। শিক্ষানুরাগী আসাদুল হাবিব দুলু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় লালমনিরহাটের তরুণ তরুণীদের উৎসাহিত করে থাকেন। তিনি জানেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চাই পারে যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে। 2006 থেকে 2024 দীর্ঘ 18টি বছর জেল, জুলুম আর নানাবিধ অত্যাচার ছিল তার নিত্যদিনের সঙ্গী। আওয়ামী শাসনের নির্মম নিপীড়নও তাকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। 5 বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, লড়াই করেছেন প্রতিকূলতার বিরুদ্ধে। 1996, 2001 এবং 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 3 থেকে সংসদ সদস্য হয়েছেন। উপমন্ত্রী হিসেবে সেতু বিভাগ, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট ছিল জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন। তিস্তা বাঁচানোর দাবিতে তার নেতৃত্বে হওয়া অভূতপূর্ব আন্দোলন বিশ্ববাসীর নজর কেড়েছে। মরুভূমিতে পরিণত হওয়া উত্তরবঙ্গকে বাঁচাতে তিনি লড়াই করেছেন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে। তার লেখা বই জাগো বাহে তিস্তা বাঁচাই আজ এই সংগ্রামের এক দালিলিক প্রমাণ। তিনি প্রমাণ করলেন তিস্তার ভাঙনে দিশাহারা মানুষের শেষ আশ্রয়ের নাম আসাদুল হাবিব দুলু। আজ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির নিরসনে দেশব্যাপী নিরলস কাজ করে চলছেন। মন্ত্রিত্ব তার কাছে কেবল একটি দায়িত্ব, কিন্তু লালমনিরহাটের মাটি আর মানুষের ভালোবাসা তার কাছে আজীবনের সঞ্চয়। আসাদুল হাবিব দুলু একটি নাম, একটি ইতিহাস। শহীদ মুক্তিযোদ্ধার রক্ত যার ধমনীতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ যার চেতনায়, তিনি তিস্তার অতন্দ্র প্রহরী, নতুন প্রজন্মের আলোকবর্তিকা। তিনি এমন এক মানুষ যিনি বদলে দিয়েছেন একটি জনপদের ভাগ্যলিপি। আসাদুল হাবিব দুলু তিস্তা পাড়ের এক অপরাজেয় সারথি। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লালমনিরহাট 3 আসনের গণমানুষের নেতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়কে।
স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার প্লিজ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদানের পরে বা মন্ত্রিত্ব গ্রহণ করার পরে এই মন্ত্রণালয়ের বেশ ভালো কিছু কাজে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনার নির্দেশনায় অনেকগুলো কাজ বাস্তবায়িত হচ্ছে। তো এর মধ্যে অন্যতম দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটাকে আমরা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বলি। এটা মাননীয় প্রধানমন্ত্রী এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। তো এই ইনস্টিটিউটটা সাধারণ মানুষের কি কাজে লাগবে আপনি একটু যদি বলতেন। পৃথিবীর মধ্যে যে 9টি দেশ দুর্যোগ প্রবণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি ষড় ঋতুর দেশ। এখানে বছরের প্রত্যেকটি মাসে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয়। কখনো টর্নেডো, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা, কখনো মানবসৃষ্ট দুর্যোগ ঘটে থাকে। রোড অ্যাক্সিডেন্ট হয়, নৌকাডুবি হয়। নানানভাবে বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে দুর্যোগের মোকাবেলা করে থাকে। কিন্তু সেই অর্থে এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যে প্রশিক্ষণটা প্রয়োজন, সচেতনতা তৈরি, সে কাজটা কিন্তু খুব বেশি এগোয়নি আমাদের দেশে। আমরা সেই জিনিসটাকে সামনে লক্ষ্য রেখে এই গবেষণা প্রতিষ্ঠানটা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন অঞ্চলের মানুষকে এখানে প্রশিক্ষিত করে তুলব যে দুর্যোগ সংগঠিত হলে দুর্যোগ পূর্বকালীন কী প্রস্তুতি নিতে হবে, দুর্যোগ চলাকালীন কি করতে হবে, এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের কি কাজ করতে হবে। এটি যেমন একটি কাজ, এটি একটি আন্তর্জাতিক কিন্তু গবেষণা কেন্দ্র। এটি দেশের যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদেরকে আমরা নিয়ে আসব, এবং বহির্বিশ্বের বহু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও এখানে গবেষণায় অংশগ্রহণ করবে এবং ট্রেনিং দেবে, প্রশিক্ষিত করবে, যাতে করে দুর্যোগ সংগঠিত হলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসে। সে কারণে এটি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমরা আহ্বান জানিয়েছিলেন, উনি আগ্রহ প্রকাশ করেছেন, উনি নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং উনি উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কথা বলেছেন। আমি আশা করি এটি আগামী দিনে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলাকালীন এই প্রতিষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা এই পর্যায়ে মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় এই অনুষ্ঠানে কি বলেছিলেন আমরা স্ক্রিনে দেখব। ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের কাজ করবে তা না, সারা বাংলাদেশের বিভিন্ন উন্নত মানের ট্রেনিং এবং গবেষণা প্রদান করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। প্রশিক্ষণ এবং গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এটার অনেক তাৎপর্য রয়েছে, কারণ এটার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্থাপনের গুরুত্ব তাৎপর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই। অধিদপ্তর থেকে সারা বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, গ্রামীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে মাটির রাস্তা তৈরি, নির্মাণ, সংস্কার করা হয়ে থাকে। আমাদের 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্রিজ কালভার্ট আমরা তৈরি করি এবং গ্রামীণ এলাকার রাস্তাঘাটকে এইচবিবিকরণ করে থাকি। দেশের সকল উপজেলায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী এই দৃশ্য দেখা যাবে এবং এগুলির ব্যাপক চাহিদা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউট বাস্তবায়িত হলে এখানে কারা প্রশিক্ষণ নেবেন এবং কী ধরনের গবেষণা এখানে হবে, এটা যদি একটু বলতেন। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের যে গতি প্রকৃতি পরিবর্তন হচ্ছে, আপনারা দেখেন সাম্প্রতিক সময় আমাদের ব্যাপকভাবে বজ্রপাত হচ্ছে। এটি কিন্তু গত 2-3 বছরে ব্যাপক হচ্ছে বাংলাদেশে। আর্তরকের একটি সম্ভাবনা আছে, বিভিন্ন সময় মাঝে মাঝে আর্তরক হচ্ছে। এগুলো বিষয়ে আমরা প্রশিক্ষণ দিব। যারা মাঠ লেভেলে আমাদের কর্মচারী আছে, কর্মকর্তা রয়েছে, তারা প্রশিক্ষণ নেবে। যারা অধিদপ্তরে রয়েছেন ওনারা প্রশিক্ষণ নেবেন এবং সাধারণ মানুষেরও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এর বাইরেও শিক্ষার্থীদেরও আমরা প্রশিক্ষিত করে তুলব, যাতে করে এই ধরনের দুর্যোগ সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তাদের কী কী প্রস্তুতি নেওয়ার প্রয়োজন দেখা দেবে। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কী ধরনের সক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতে এ ব্যাপারে কী কর্মপরিকল্পনা রয়েছে আপনাদের? এক এক দুর্যোগ তো এক এক রকম সংগঠিত হয়। যখন আমাদের দেশে বন্যা হয় তখন আমরা আমাদের বিভিন্ন নদীমাতৃক অঞ্চলগুলোর মধ্যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি ব্যাপকভাবে। সেগুলো মাল্টিপারপাস ইউজ হয়। যখন বন্যা থাকে না তখন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, আর যখন বন্যা হবে তখন বন্যা আক্রান্ত ব্যক্তিবর্গরা এখানে আশ্রয় গ্রহণ করবে।
আর যখন আমাদের সাইক্লোন হয় কোস্টাল এরিয়ার মধ্যে, তখন সাইক্লোন সেন্টার নির্মাণ করা আছে ব্যাপকভাবে সমুদ্রের উপকূল অঞ্চলগুলোতে। আমরা ইতিমধ্যে এই যে বিশেষ করে বজ্রপাতে যে প্রাণহানি ঘটছে এটি নিয়ে আমরা গবেষণা করতেছি। বিভিন্ন গ্রুপ শ্রেণী পেশার মানুষকে যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের সঙ্গে আমরা মত বিনিময় করছি। শীঘ্রই আমরা এই সমস্ত মানুষকে আশ্রয় নেওয়ার জন্য ওই বজ্র নিরোধক আমরা আশ্রয় কেন্দ্র নির্মাণ করব। এতে করে আমার মনে হয় যে সাম্প্রতিক সময় যেভাবে প্রাণহানি ঘটছে ভবিষ্যতে হয়তো প্রাণহানি কম হবে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মন্ত্রণালয় থেকে গ্রামীণ জনপদে সাধারণ মানুষের উন্নয়নের জন্য অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন, যেমন কাবিখা, টিআর, জিআর, এই কার্যক্রমগুলো আপনারা প্রতিনিয়ত করে থাকেন এবং এগুলি সাধারণ মানুষের যেমন উপকার হয়, ঠিক দুর্যোগকালীন সময়েও সাধারণ মানুষ ওই অবকাঠামো ব্যবহার করে তাদের যান এবং মালের নিরাপত্তাটা নিশ্চিত করে। সো এই জায়গাটায় এই ধরনের কার্যক্রমগুলো আরও বৃদ্ধি করার ব্যাপারে আপনার কি কোনো কর্মপরিকল্পনা রয়েছে? বাংলাদেশের মানুষ ৮০% লোকই বসবাস করে গ্রামে। গ্রামের অবকাঠামো বলতে যে রাস্তাগুলো আমরা বলে থাকি, এগুলো সবগুলো তো এখনও পাকা হিসাবে নির্মিত হয়নি। বেশিরভাগই রাস্তা এখনও কাঁচা, যেটা মাটির সড়ক বলি আমরা। এগুলো বৃষ্টি বাদল হয়ে গেলে, বন্যা হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এগুলোকে আমরা সংস্কার করে থাকি। এবং ছোট ছোট যখন ভেঙে যায় রাস্তাগুলো, ওখানে আমরা 4 থেকে 15 মিটার পর্যন্ত ব্রিজ নির্মাণ করে থাকি। ছোট ছোট রাস্তাগুলোতে যেটাকে এইচবিবি রোড বলা হয়, হেরিংবন রোড বলে, এগুলো আমরা নির্মাণ করে থাকি। এবং আমরা মনে করি যে এটা যথেষ্ট চাহিদা গ্রামের মানুষের, এবং গ্রামের মানুষের যথেষ্ট কাজে লাগে। এর বাইরে কাবিখা, টিআর, এগুলো দিয়ে গ্রামের মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা যেমন হয়, পাশাপাশি গ্রামের ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কিন্তু সংস্কার নির্মাণ করে থাকি। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা এই পর্যায়ে দর্শক গ্যালারি থেকে দুটো কোশ্চেন নেব। প্রথমে আপনি আপনার নাম বলে দেন প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জাকির হোসেন। স্যার, আপনার মন্ত্রণালয় থেকে ছোট ছোট ব্রিজ কালভার্ট নির্মাণ করে গুণগত মান বজায় রেখে তার ফলে কৃষিজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ সহজ হয়, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা দূরী করে। বর্তমান সরকার, স্যার আপনাদের সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। খাল খননের পরে নতুন নতুন স্যার এই ব্রিজের চাহিদা অনেক দরকার হবে। আমরা শুনেছি স্যার 26 জুনে স্যার এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। এই প্রকল্পের মেয়াদ শেষ হলে স্যার আপনাদের মন্ত্রণালয় কি এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করছেন জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের শেষ অংশ থেকে উত্তরটা দিই আমি। ইতিমধ্যে আমরা পরিকল্পনা কমিশনে আমাদের প্রস্তাব পাঠিয়েছি। আমার আজকে জানা মতে যতটুকু তথ্য আমি পেয়েছি, ইতিমধ্যে পরিকল্পনা কমিশন এটি অনুমোদন দিয়েছে। আগামী বছরগুলোতে এই প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। আপনি ভালো কথা বলেছেন যে আমরা যে খাল কাটার কর্মসূচি নতুন করে শুরু করেছি, এটি খাল পুনর্খননের কথা বলা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই খাল খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন, আপনারা জানেন যে সেই খালের মাধ্যমে পানি যেমন নিষ্কাশন হতো আর শুকনো মৌসুমে পানি ধরে রাখা হতো। এখন আমরা নতুন করে 2টি জিনিস যুক্ত করেছি। খালের পাড়ে আমরা গাছ লাগিয়ে দিব এবং খালের মধ্যে আমরা মাছ চাষ করব। এতে ফলে যে একটা প্রবাদ রয়েছে, মাছে ভাতে বাঙালি, সেদিক থেকেও আমরা স্বনির্ভর হয়ে উঠব। আর এমপি সাহেবরা তাদের এলাকায় এই ধরনের খাল খননের কারণে যোগাযোগের ক্ষেত্রে যে 4 থেকে 15 মিটার ব্রিজের যে দাবিগুলো আমাদের কাছে দিয়েছে, অবশ্যই যেহেতু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হচ্ছে, আমরা এগুলো অবশ্যই করার চেষ্টা করব। আমরা আরেকটা কোশ্চেন নেব, যে আপনি আপনার নাম এবং প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ খলিলুর রহমান। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে জানতে চাচ্ছি, এখন তো বর্ষাকাল চলছে, দেশে ক্রমাগতভাবে বজ্রপাত বাড়ছে, মৃত্যুর সংখ্যা। তো এই বজ্রপাত নিরোধের ক্ষেত্রে কার্যকর এবং দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা আছে আপনার মন্ত্রণালয়ের? এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। আমরা এই ব্যাপারে একটা পরিকল্পনা গ্রহণ করেছি, ডিপিটি তৈরি করেছি, যাতে করে স্থায়ীভাবে এই বজ্রপাত নিরোধ টাওয়ার আমরা নির্মাণ করতে পারি এবং বজ্রপাত সংগঠিত হওয়ার আগে যাতে ওই কৃষক বা যারা মাঠে কাজ করে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়, সে ব্যাপারে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি। আমরা মনে করি শীঘ্রই এটা আমরা কাজে হাত দিব। এর ফলে এই বজ্রপাতে মানুষের প্রাণহানির সংখ্যা কমে যাবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মন্ত্রণালয়ের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে দুর্যোগ চলাকালীন বা দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম বা ত্রাণ বিতরণ সাধারণ অসহায় মানুষদের কাছে। কিন্তু এই ত্রাণ বিতরণের সময় আমরা প্রায়শই গণমাধ্যমে দেখেছি যে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা অনেকেই অনিয়ম করে, স্বজনপ্রীতি করে এবং দুর্নীতির আশ্রয় নেয়।
তো এই অনিয়ম দুর্নীতি বন্ধের ব্যাপারে আপনার মন্ত্রণালয় থেকে কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন? কিছু কিছু লোক তো দুর্নীতি পরায়ণ থাকে, স্বজনপ্রীতি করে থাকে। এই অভিযোগগুলোর যে বাস্তব ভিত্তি নেই তাও আমি অস্বীকার করব না। আমাদের কাছে যেগুলো লিখিতভাবে অভিযোগ হয় অথবা মৌখিকভাবে যারা অভিযোগ করে, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তদন্ত টিম করে দিই এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এবছরও আমরা অন্তত 30টা জায়গায় এই অভিযোগ পেয়েছি এবং 30টা জায়গায় আমরা তদন্ত টিম পাঠিয়েছি এবং সেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তবে আমরা চেষ্টা করতেছি যাতে ভবিষ্যতে এই সমস্ত দুর্নীতিতে কমিয়ে নিয়ে আসা যায়। এদের ডাটাবেস যদি আমরা তৈরি করতে পারি এই উপকারভোগীদের, তাহলে আমার মনে হয় যে এই দুর্নীতিটা কমে আসবে। এই সরকারের অন্যতম কার্যক্রমগুলোর মধ্যে একটি হচ্ছে খাল খনন কর্মসূচি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেকগুলো খাল খনন উদ্বোধন করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনিও ছিলেন, আপনিও এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তো এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি নিয়ে কি বলেছেন আমরা স্ক্রিনে দেখব। চলুন স্ক্রিনে দেখি। আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে খাল খনন কর্মসূচিটা একটি অন্যতম এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তো আপনার মন্ত্রণালয় থেকে এই খাল খনন কর্মসূচিটা কতটুকু বাস্তবায়ন করার পরিকল্পনা করেছেন এবং এই ব্যাপারে অগ্রগতি কতটুকু রয়েছে? আমরা যখন নির্বাচনের ইস্তেহার দিয়েছিলাম তখন বলা হয়েছিল যে আমাদের 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। তো সেখানে আমাদের মন্ত্রণালয় থেকে 7,000 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এবছর আমরা করব 1500 কিলোমিটার। তো 1500 কিলোমিটার আমরা প্রত্যেক জেলায় ইতিমধ্যে আমরা খাল চিহ্নিত করেছি, খাল খনন অব্যাহত রয়েছে। আগাম বৃষ্টি হওয়ার কাছে কিছু কিছু জায়গায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরেও, বন্যার পরেও কিন্তু খাল কাটা কর্মসূচিটা অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যে 5 বছরের মধ্যে আমাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে 7,000 কিলোমিটার, এটা আমরা অত্যন্ত সফলতার সঙ্গে, দক্ষতার সঙ্গে এই খাল খনন করতে সক্ষম হব। আমরা এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য দেখব, যিনি তিস্তা নিয়ে কথা বলেছিলেন এবং আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। স্ক্রিনে দেখি। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দৃশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। আপনি তিস্তা বাঁচায় আন্দোলনটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন এবং এটা শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও আমাদেরকে স্বীকৃতি এনেছে। কোন তাগিদ থেকে আপনি এই আন্দোলনটা শুরু করেছিলেন এবং এটা বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন, কি করেছেন, এই ব্যাপারে আপনারা একটু জানতে চাচ্ছি। আপনারা জানেন যে আমি তিস্তা পাড়ের সন্তান। তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল। মা যেমন সন্তানকে লালন পালন করে, ঠিক তিস্তা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল। তিস্তা পাড়ের মানুষের মুখে ছিল ভাওয়াইয়া গান, আর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। সেই তিস্তা পাড় এখন মরুভূমিতে পরিণত হয়েছে পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে। এটা আমাকে খুবই ব্যথিত করেছে। তিস্তা পাড়ের মানুষের এখন শুধু কান্না। হাজার হাজার লোক, জমি, জিরাত, বাড়িঘর হারিয়ে কে কোথায় চলে গেছে আমি কিছুই জানি না। এই সমৃদ্ধশালী অঞ্চলটা একটি নদীর কারণে আজকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এটা আপনারা জানেন যে তিস্তা পাড়েই হলো এই খাদ্যের শস্যের সবচেয়ে উর্বর এবং স্বয়ংসম্পন্ন এলাকা। সে কারণে আমি তিস্তার পানির ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করেছি দীর্ঘদিন যাবৎ
এবং সাম্প্রতিক কয়েক বছর আগে আমরা একটি নতুন স্লোগান দিয়েছি ওই এলাকার মানুষকে, জাগো বাহে তিস্তা বাঁচাই। অর্থাৎ আমাদের অঞ্চলের মানুষের, রংপুরের মানুষের একটি ভাষা হচ্ছে বাহে। বাহে মানে বাবাকে বলি, ছেলেকেও আমরা বলি, সবাইকে আমি জেগে তুলেছি। জাগার ফলে হয়েছে কি, রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং আমরা আশা করি এই তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তার হারিয়ে যাওয়ার ঐতিহ্য যেমন ফিরে আসবে, জীববৈচিত্র্য ফিরে আসবে। তিস্তাকে এখন খনন করাটা খুবই জরুরি হয়েছে। তিস্তার ভাঙন থেকে রক্ষা করার জন্য গাইড বাঁধ দেওয়ার জরুরি দেখা দিয়েছে। এবং শুকনো মৌসুমে পানি ধরে রাখতে হবে। এই জন্য পানি ব্যবস্থাপনা, অর্থনীতি, কৃষি সব কিছু মিলে তিস্তা একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিটাকে আমি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল মানুষের কণ্ঠস্বর হিসাবে আমি উচ্চারিত করেছি। তিস্তা বাঁচাও আন্দোলনকে সফল করার জন্য আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে বলে কি আপনি মনে করেন? না, এটি তো আমাদের হলো আভ্যন্তরীণ সমস্যা, তিস্তা পরের সমস্যা। কিন্তু তিস্তা নদীটা হলো আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী আইনে পরিষ্কার বলা রয়েছে যে উপরি অঞ্চলের দেশে কতটুকু পানির হিস্সা পাবে, তারপর নিচের অংশ কতটুকু পাবে, এটি বলা আছে। কিন্তু আমরা বারবার পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে এই দাবি উচ্চারণ করে আমাদের ন্যায্য পানির হিস্সাটা আমরা পাইনি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে অনেকেই, কিন্তু আমরা মনে করি বন্ধুত্বের পরিচয় দিতে গেলে তো আমাদের আন্তর্জাতিক পানির যে ন্যায্য হিস্সা সেটা তাদের দেওয়া উচিত ছিল। আমরা মনে করি যে এটি আমাদের যে চায়না একটি এখানে সমীক্ষা করেছেন, পাওয়ার চায়না, তারা বলেছে যে এখানে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটি 10 বছর মেয়াদী পরিকল্পনা। আমি মনে করি বিদেশি অর্থের যোগান ছাড়াও এটি বাংলাদেশের টাকা দিয়ে করা সম্ভব। বছরে 2,000 কোটি টাকা আমাদের বাজেটে রাখা এটা খুব বড় কিছু নয়। কিন্তু আর যদি এখানে যদি প্রযুক্তিগত কোনো ধারণা বা জ্ঞান সহযোগিতার দরকার হয়, তখন আমরা বিশ্বের যে কোনো দেশকে এখানে আমরা আহ্বান করতে পারি। আমি মনে করি যে আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সদিচ্ছা রয়েছে। উনি বারংবার উচ্চারণ করেছে, ইতিমধ্যে একাধিকবার বৈঠক আমাদের সঙ্গে করেছেন। উনি নির্দেশনা দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে উনি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে চান। সে কারণে আমি তিস্তা পাড়ের মানুষ হিসেবে খুবই আশাবাদী যে আমাদের এই সরকারের আমলে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে পারব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি যে অনেক কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। তো অতীতে হয়নি, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে করা এই ধরনের কাজ করা উচিত এবং যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি উপকার হবে। এই ধরনের কার্যক্রম কি চিন্তা করছেন বা কি নেওয়া যেতে পারে? যে যেমন ছোট ছোট 2-1টা কাজের কথা বলি, কিন্তু এই কাজগুলো বিশাল। আমি যেহেতু গ্রামে থাকতাম, গ্রামেই থাকি বেশিরভাগ সময়, যখন দুর্যোগ সংগঠিত হয়, একটা পরিবার যখন নিঃস্ব হয়ে যায়, বিশেষ করে যে মেয়েটার বাবা মা থাকে না, এতিম হয়ে যায়, ওই মেয়েটার বিয়ে দেওয়ার কোনো সংস্থান থাকে না, কিন্তু সে কিন্তু অবস্থাপন্ন লোকের বাড়িতে ঘুরে বেড়ায়। আমরা কিন্তু এবার নীতিমালা পরিবর্তন করেছি যে ওই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আমরা কিছুটা আর্থিক সহায়তা দান করব। চর অঞ্চলের মেয়েরা লেখাপড়া করতে চায় না 2টি কারণে। একটি হলো যোগাযোগের কারণে, আর একটি হলো তার নিরাপত্তার কারণে। আমরা তাদেরকে বাইসাইকেল দিব, যাতে করে সে উৎসাহিত হয়, উদ্দীপনা তৈরি হয়, তার মাঝে আগ্রহ তৈরি হয়, দলবদ্ধভাবে যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। এর বাইরে যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাদের হয়তো 25,000 টাকা করে দেয়া হতো, এটি আমি বাড়িয়ে 50,000 টাকা করছি। যারা আহত হবে তাদের 25,000 টাকা করে দেয়া হবে। সবচেয়ে বড় কথা, কৃষকরা যখন ওই আপনাদের বজ্রপাতে মৃত্যুবরণ করে, তার গবাদি পশুও কিন্তু মৃত্যুবরণ করে অনেক সময়, সেটার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। আমরা এবার নীতিমালা পরিবর্তন করেছি, তাদেরকেও আমরা সেখানে ক্ষতিপূরণ দেব। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম একটি কার্যক্রম হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে এই নগরীতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটে এটার ভয়াবহতাটা অনেক বেশি হতে পারে। ভূমিকম্পের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য বা ভূমিকম্প পরবর্তী কার্যক্রম হাতে নেওয়ার জন্য আপনার মন্ত্রণালয় থেকে কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? ভূমিকম্প প্রবণ হিসাবে বিশেষ করে চিহ্নিত হয়েছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর এবং চট্টগ্রাম। এটি বেশি প্রবণ এলাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে উনি কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে ঢাকাকে। কারণ ঢাকাতে এভাবে অবকাঠামো তৈরি করা রয়েছে, এই ধরনের বড় ধরনের ডিজাস্টার হয়ে গেলে কিভাবে উদ্ধার কাজ পরিচালিত হবে সে ব্যাপারে উনি বলেছিলেন যে এই ঢাকা মহানগরীতে কিছু অ্যাসেম্বল হওয়ার জন্য জায়গা চিহ্নিত করা হোক। সেখানে আমরা 445টি জায়গা চিহ্নিত করছি, খেলার মাঠ, স্কুলের মাঠ,
তারপর উনি নির্দেশনা দিয়েছেন যে সরকারের কাছে যেগুলো ইকুইপমেন্ট রয়েছে তার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, বড় বড় ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানিগুলোতে কী ধরনের ইকুইপমেন্ট আছে তার তালিকা আমাদেরকে সংগ্রহ করতে বলেছে। আমরা সে তালিকা সংগ্রহ করেছি। সর্বোপরি উনি বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করতে হবে, এই ধরনের ডিজাস্টার হলে তারা সহায়তা দান করবে। আমরা ইতিমধ্যে 1,45,000 তালিকা পেয়েছি। আমরা একটা ডাটাবেস তৈরি করতেছি। শীঘ্রই আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশিক্ষিত করব এবং ওই যেগুলো জায়গাতে মানুষ জমায়েত হবে বা আশ্রয় নেবে সেখানে তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য, খাদ্য সরবরাহ করার জন্য, পানি সরবরাহ করার জন্য সামগ্রিক ব্যবস্থাগুলো আমরা সেখানে তৈরি করব আর কি। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এই মুহূর্তে আমি বলবো অনেক শক্তিশালী। বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক দেশ ফলো করে, টিচার হিসাবে ট্রিটেড হয় বাংলাদেশ। সো এই যে একটা অর্জন দুর্যোগ ব্যবস্থাপনার, এই যে অর্জনটাকে ধরে রাখার জন্য, সমুন্নত রাখার জন্য আর কি করা যেতে পারে যেটা দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও বেশি শক্তিশালী করবে? আমি একটু আগে বলেছি যে দুর্যোগের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সেই কারণে আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে এবং আমার মনে হয় যে আরও নতুন করে গবেষণাটাকে সবচেয়ে বেশি জোরদার করে তুলতে হবে। জি, আপনি লালমনিরহাটের সন্তান এবং লালমনিরহাটের গণমানুষ আপনাকে অনেক ভালোবাসে এবং তারা বিপুল ভোটে আপনাকে গত ফেব্রুয়ারির নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে নির্বাচিত করেছে। তো এই যে একটা কমিটমেন্ট লালমনিরহাটবাসীর সাথে আপনার, সো তাদেরকে আরও ভালো রাখার জন্য, তাদের আরও বেশি উন্নয়ন করার জন্য আপনার কি কর্ম পরিকল্পনা রয়েছে? আমি সবসময় বেশিরভাগ আমার অঞ্চলেই থাকতাম। এখন হয়তো দায়িত্বের কারণে সবসময় যেতে পারি না, কিন্তু মনটা আমার পড়ে থাকে আমার এলাকার মানুষের জন্য। তাদের সবচেয়ে বড় সমস্যা আমার অঞ্চলের মানুষের কর্মসংস্থান নেই। কর্মসংস্থানটাকে আমি সবচেয়ে বেশি ফোকাস করতেছি। এর বাইরেও কিছু কিছু কাজ রয়েছে, বড় ধরনের কাজ, যেগুলো বিভিন্ন সময় রাজনৈতিকভাবে মঞ্চে, সামাজিকভাবে আন্দোলন করত। এই যে একটু আগে তিস্তার কথা বললেন, তিস্তার বাইরে আমাদের একটি পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে। এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে। এটি অনেকেই বলে যে এশিয়ার সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর। এটিকে আমরা চালু করতে চাই। আমাদের একটা স্থলবন্দর ছিল, সেটি নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এটি অচল হয়ে পড়ে আছে, মোগলহাট স্থলবন্দর। এটাকে আমরা চালু করতে চাই। আমাদের একটি মাত্র সড়ক, একটি সড়কেই 5টি উপজেলা একসঙ্গেই, এটি বুড়িমারির থেকে লালমনিরহাট, এটাকে আমরা 4 লেনে উন্নীত করতে চাই। এর বাইরেও আমরা একটা ইকোনমিক্যাল জোন হিসাবে ওই অঞ্চলে যাতে আরও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা করা যাবে। এর বাইরে একটি আমার কাজ আছে, সামাজিক আন্দোলন আমি করি, সেটাকে আমরা নাম দিয়েছি আলোকিত লালমনিরহাট। সামাজিক, আপনারা জানেন এখন মাদক আসক্ত হয়েছে, জুয়া আসক্ত হয়েছে, বাল্যবিবাহ আমার অঞ্চলে ব্যাপক এবং যৌতুক নেওয়া হয় বিয়েতে। এই আন্দোলনটাকে আমরা একদম গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা বিস্তৃত করার চেষ্টা করতেছি। এই আন্দোলনটাকে দিয়ে আমরা আইন প্রয়োগের পাশাপাশি যদি আন্দোলনটাকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে সামাজিক এই অপরাধগুলো নিয়ন্ত্রিত হয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনাকে অত্যন্ত ভালোবাসেন, বিশ্বাস করেন। আমরা দেখেছি যে 2006-এর আগে যে সরকার ছিল, ওই সরকারে আপনি ছিলেন, মন্ত্রী হিসাবে ছিলেন, উপমন্ত্রী হিসাবে ছিলেন, এবং এই সরকারও আপনাকে অনেক বেশি ভালোবেসে বা বিশ্বাস করে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং আপনাকে খুব কাছে রাখেন। তো এর গোপন রহস্যটা কি অ্যাকচুয়ালি, যে আপনি যে এই ভালোবাসাটা ধরে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর, মানে কি এমন দেখেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক বেশি অভিভূত করেছে? আপনার সেই গোপন রহস্যটা না, সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনি বলতে পারবেন যে উনি কেন, কি দৃষ্টিকোণ থেকে আমাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেন। এর জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। উনি একটা বড় রাজনৈতিক দায়িত্ব আমাকে দিয়েছেন, আমার রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। আমি সেটা দায়িত্ব কতটুকু সফল হয়েছি, কতটুকু পালন করি, সেটা বিচার তো উনি করেছেন। আমি মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব সাময়িক, এটা যদি আমি সফলভাবে পালন করতে পারি তাহলে সরকারের ইমেজ বাড়বে, দেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সেই কাজটাই আমি করার চেষ্টা করি। মন্ত্রী মহোদয়, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। আপনার এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ, যারা এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। যদিও এই সীমিত সময় অনেক কথা আমরা বলতে পারিনি, ভবিষ্যতে বলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ শুনছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কথা, যিনি ভাবছেন দেশের উন্নয়নের কথা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে আরও উঁচু জায়গায় নেয়ার কথা।
আমরা আশা রাখছি তার হাত ধরেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আরও অনেক দূর এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।